কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রোববার 7 জুলাই 2024, 23 আষাঢ় মাসের প্রায় শেষ। টাইম দ্রুত যাচ্ছে। আগামী মাসে 28 তারিখ থেকে আবার পরীক্ষা রিটার্ন। যাক, দেখেন আজ ক্যাম্পাসে ধর্মঘট, সড়কে বাংলা ব্লকেট। গতকালও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিক্ষোভ হয়েছে, সড়ক মহাসড়ক অবরোধ করা হয়েছে। দেখেন, এই যে স্টুডেন্টদেরকে বারবার মাঠে নিয়ে আসা, এটা কিন্তু সুন্দর না। 2018 সালে কিন্তু এটা নিয়ে ডিসকাশন হয়েছে, একটা ডিসিশন মেক করা হয়েছে, এবং সেই ডিসিশনে যদি ফেইলড হয় সেটা কিন্তু ডিসিশন মেকারদের ইস্যু, ঠিক না? মানে ওনারা এমনভাবে ডিসিশনটা কেন নিচ্ছে যাতে করে আবার এটাকে এখানে আন্দোলন করা লাগছে। এটা সুন্দর না। আপনি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে রাস্তায় বারবার 2 বছর পর আন্দোলন করাবেন, এটা কিন্তু সুন্দর না একই টপিকে। হ্যাঁ, এগুলো পলিটিক্যালিও দেখানো যায় আসলে অনেক কিছু, কিন্তু দেশের জন্য খুব একটা ভালো না। শিক্ষার্থী আন্দোলনের সতর্ক নিয়ে সরকার, আর চিন্তিত নন শিক্ষকদের বিষয়ে। এই শিক্ষকদের উইথ ডিউ রেসপেক্ট, টিচারদের যথেষ্ট পরিমাণ ইস্যু আছে। ইস্যুটা কি যে টিচাররা তো পলিটিক্যাল পার্টি করে, ঠিক না? ওনারা রাজনীতি করে, হলুদ সারা দল। পলিটিক্যাল পার্টির জন্য যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন স্যাররা কিন্তু অনেক স্ট্রেস ক্রিয়েট করছে অনেক জায়গাতেই। ওই কোটা বিরোধী আন্দোলনের সময় ক্লাস পরীক্ষা দিয়ে রাখতো, ক্লাস না করলে ঝামেলা করতো, পরীক্ষা দিত, শোকস করতো, অনেক কাহিনী করছে। সবাই করে নাই, কেউ করছে। সব বিশ্ববিদ্যালয় করে নাই, কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু এটা নিউজ হয়েছে। তাহলে মেন ইস্যুটা কি দেখেন, একটা ইনজাস্টিসের পক্ষে ছিল না স্যাররা। কিছু কিছু স্যার ব্যক্তিগত প্রফিটের জন্য। এখন দেখেন, এখন ওই স্যাররাই এবং স্যারদের নেক্সট প্রজন্ম ঠিকই মারাটা খাচ্ছে পেনশন ইস্যুতে। আপনি একটা ইনজাস্টিসকে যখন সাপোর্ট দেবেন না, আপনি নিজে কাঁধে ইনজাস্টিসটা আসবে। আপনি জানতেছেন স্টুডেন্টরা ভালো কাজ করতেছে, কোটা বিরোধী আন্দোলন করতেছে, সেখানে ভাই আপনি হয়তো বড়লোক টিচার, ঠিক আছে, বহুত টাকা পয়সা কামাচ্ছেন, রিসার্চ করতেছেন, ফান্ড পাচ্ছেন, আপনার ছেলে হয়তো সেরকম করবে, কিন্তু আপনার ফিউচার জেনারেশন, কোনো না কোনো জেনারেশন দেখবেন সেই রেগুলার জবের জন্য আবার ফাইট করা লাগবে। সিস্টেমটা ভালো করে ক্রিয়েট করে যান যাতে করে তাদের ঝামেলা না হয়। আপনারা সব নষ্ট করতেছেন কেন? যান, এখন কি আর করা। দেখেন, প্রধানমন্ত্রী আগে বলছে চীন সফরে যাচ্ছেন, বেজিং 700 নয় 500 কোটি ডলার ঋণ নিতে আগ্রহী। পেনশন বাস্তবায়নে 380 কোটি টাকার প্রকল্প আসছে। সার্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। এটার জন্য এডিবি থেকে ঋণ নেবে কিছু অংশ, তহবিল দেবে সরকার নিজেই। দেখেন, পেনশন স্কিমের জন্য একটু বলি, আর লোন টোন আর কী দরকার? পেনশনে নাকি বহু টাকা জমে গেছে, ওইখান থেকে আস্তে আস্তে আপনার ওইখান থেকে লোন নেন, ওইখান থেকে লোন নিবেই আলটিমেটলি। সো আবার বিদেশ থেকে লোন এনে বাইরে ইন্টারেস্ট দেওয়ার কী দরকার? যাই হোক, ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু, এটা আমরা ভারসাম্যপূর্ণ রাজনীতি নিয়ে যদি কোনো কোটেশন হিসেবে ইউজ করতে পারি, এটা বলেছে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। ভারত রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। দেখেন, কোটা ইতিহাস, এটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন, 1972 থেকে 76 পর্যন্ত 20% পদে মেধার ভিত্তিতে নিয়োগ হতো, আর 80% ছিল কোটা। চিন্তা করতে পারতেছেন। যাই হোক, তখন হয়তো প্রয়োজন ছিল। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগের 40% বাড়ানো হয়। 85 সালে প্রথম দ্বিতীয় শ্রেণীর পদে 45% মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয়, ঠিক আছে। এখনও কিন্তু 56%। তারপরে ধরেন কোনো কোনো জায়গাতে 80%ও কোটা এখনও আছে, রেলে মনে হয়। হ্যাঁ, আর প্রাইমারি তো মনে হয় 80% কোটা, ঠিক না? 20% মনে হয় আর 60% নারীদের। তথ্যপত্র পর্যালোচনা করে দেখা গেছে, কোটা বিপুল পদ শূন্য থাকতে এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটা উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে তার মেধা তালিকা থেকে পূরণ করা হবে। 2018 সালে কোটা সংস্কার করে 10% করার দাবিতে আন্দোলনের নামে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দেখেন, কোটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে হাইকোর্ট কথা বলতে পারে, কারণ এটা সংবিধানের বিষয়। আবার সংবিধানের অনেক কিছু কিন্তু মানা হচ্ছে না। যেমন মানা হচ্ছে না এমন না, এক্সিকিউট করা হয় না। যেমন ন্যায়পালে কিন্তু সংবিধান আছে, কোটা যেরকম সংবিধানে আছে, ন্যায়পালও সংবিধানে আছে। তো আপনি কোটা এক্সিকিউট করতে বলতেছেন, কিন্তু ন্যায়পাল এক্সিকিউট করতে বলতেছেন না কেন? ঠিক আছে। সেকেন্ড ইস্যু কোটা থাকবে, এটা হাইকোর্ট বলতে পারে, কিন্তু কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকারের বিষয়। কোটা সরকার সিদ্ধান্ত নেবে যৌক্তিক কত পার্সেন্ট, এটা 5%, 6%, নাকি 1%, নাকি 100%, ঠিক আছে। এখন সরকার ধরেন হাইকোর্ট বলে কোটা থাকবে, এবার সরকার সেটাকে 2% নামায় নিয়ে আসুক, তাহলে তো হচ্ছে। দেখেন, কাগজে কলমে আটকে আছে বিল্ডিং কোড। প্রথম নিয়োগ বানানো হয়েছে 1993 সালে। পরবর্তী সময়ে আপনার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020 গ্যাজেট আকারে প্রকাশিত হয়। এই নির্মাণবিধি শুধু ঢাকার জন্য নয়, বরং সারা দেশের জন্য এটা কার্যকর হবে। তারপর এটা দেখভাল করার জন্য বাংলাদেশ ইমারত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি প্রস্তুত করা হবে।
16 ধরনের কাজ করবে, যেমন হচ্ছে ইমারতের নকশা প্রণয়ন, নির্মাণ সংক্রান্ত আইনি কাঠামো প্রস্তুত, বিধি অনুযায়ী ভবন অনুমোদন, নির্মাণ তদারকি প্রক্রিয়া করা, ভবন নির্মাণ সম্পর্কিত আইনগুলো বাস্তবায়ন এবং হচ্ছে তদারকি দেখভাল এবং বিধি সংশোধন করা। আফালে ঘর ভাঙে বুকও বাঁধে। দেখেন এইটা দেখে কি খারাপ লাগছে, দেখেন এটা একটা ঘর মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত সবুরা বেগমের ঘর, একদিকে ভেড়া ভেঙে গেছে, ঝুঁকি নিয়ে পরিবেশ সেখানে বসবাস করছে। গতকাল সুনামগঞ্জের উপজেলার দেখার হাওড়পাড়ের কান্দাহাটি গ্রামে। খুবই খারাপ লাগে দেখলে। ঢেউয়ের ভেঙে পড়ছে টিনের বেড়া, বাঁশের খুঁটি কচুরিপানা স্তূপ করে দেওয়া হয়েছে যাতে ঢেউয়ের থাবা কিছুটা হলেও কম লাগে। ঘরের ভেতরে সবকিছু তছনছ হয়ে আছে। বন্যায় গরু, ভেড়া, বিড়াল, হাঁস, মুরগি, মানুষ সব এক করে দিয়েছে। ছোট্ট ভাঙা ঘরে এখন সবার বসবাস। মেঝেতে কচুরি পানিতে ঢেকে রাখা হয়েছে কাদামাটি। আল্লাহ সবার সহায়ক। যাক, 12 কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতির লোকজন, সমিতির সভাপতি ওই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুকুল হোসেন এবং সহসভাপতি দেলোয়ার হোসেন প্রতি মাসে 2,500 টাকা মুনাফা দেওয়ার শর্তে, দেখেন ব্যাংকও এখন বছরে দেয়। আপনি মাসে কয় টাকা দেয়? মাসে মনে হয় ব্যাট ট্যাক্স কেটে মনে হয় 800 টাকার মতো দেয় 1 লাখে। আর ওরা প্রতি মাসে প্রায় 2,500 টাকা দিবে প্রতি লাখে। চিন্তা করতে পারতেছেন? মানুষের একটা সমস্যা, মানুষ ওই টাকা কামাইতে পারে বা মোটামুটি কামায়, কিন্তু ধরে রাখার জন্য পড়াশোনা করে না। দেখেন, পড়াশোনা মানে আপনি স্কুলে কলেজে যাওয়া লাগবে এমন না। আপনি গুগল থেকে পড়েন, কারো কাছে পড়েন, স্যারের সাথে ডিসকাস করেন। যেমন আমি হচ্ছে নামাজে এখন অনেক কিছু ভুল করি। আমি কি করি, নামাজ পড়তে গেলে মসজিদে ইমাম বা মুয়াজ্জিনের সাথে কথা বলে এটা জানার ট্রাই করি, যে কোরআন শরীফের উচ্চারণটা কেমন হবে। আপনার কিন্তু শুধু টাকা খরচ করে কোর্সে করা লাগবে এমন না, যারা পারে তার থেকে শিখে নেন, ঠিক আছে? এখনও গ্রামে অনেক ভালো মানুষ আছে, ঠিক আছে, স্যাররা আছে, কথা বলেন, স্যার কোন জায়গাতে টাকা রাখলে সেফ, কোন জায়গাতে টাকা রাখলে হচ্ছে নিরাপদ, ডিসকাস করেন, 10 জনের সাথে কথা বলেন, ঠিক আছে? এরপরে একটা ডিসিশন নেন, 10 জনের ডিসিশন শুনে একটা ডিসিশন আপনি আপনার মতো করে নেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে একজনেরটা শুনি, তারপর তার মতোই চলি, এটা সমস্যা। যাক, দেখেন, মে সহ 6 জেলায় 9 জন নিহত। এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি বাজারের দাসত্ব করছে? বিশ্ববিদ্যালয়গুলো কী করবে বলেন? মানে আলটিমেটলি কী করবে? বাংলাদেশের বিজনেস করবে সেটা ইন্ডেক্স খুবই লো। সাথে করে হচ্ছে এখানে প্রাইভেট জবের সিকিউরিটি নেই, এবং প্রাইভেট জব নিয়ে কোনো ধরনের যেই আপনার রেগুলেশনগুলো বানানো হয়েছে, মানে হচ্ছে সেই কোনো রেগুলেশনও নাই আমার জানা মতো। লেবালটা হচ্ছে শুধুমাত্র আপনার গার্মেন্টস বা এই সেক্টরে কাজ করতেছে। আপনি ব্রিটিশ টোবাকো থেকে আজকে বলে কালকে বের করে দিচ্ছে, এরকম অনেক প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। তো আলটিমেটলি একজন সিকিউর ফিউচারের জন্য সবাই কী করবে? সবাই গভর্নমেন্ট জবের পিছনে ছুটবে। সেখানে হচ্ছে আবার কত পার্সেন্ট কোটা দিয়ে রাখছেন, আমরা 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। সেখানে আবার 56% ন্যূনতম কোটা, প্রথম তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে আরও বেশি কোটা। এখানে বিজনেস করা যাচ্ছে না। তাহলে যেটা হচ্ছে, যারা পসিবল সবাই বিদেশ চলে যাচ্ছে, যারা দেশে আছে 30 বছর পর্যন্ত আপনার গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছে, এরপরে ব্যবসা কিছু করার ট্রাই করতেছে। আর ব্যবসা যেহেতু সিচুয়েশন ভালো না, সেহেতু যে ব্যবসা করে প্রফিট করতে পারতেছে না, ঠিক আছে? এখানে হচ্ছে শুধু ওই যে প্রবলেম নিয়ে কথা বললে হবে না, এখানে আপনাকে হচ্ছে একটা সলিউশন দিয়ে দেন। হ্যাঁ, যে আপনি সলিউশন দিয়ে দেন, সবাইকে হচ্ছে আপনি বলেন যে গ্রামে কৃষিকাজ করো, এই ধরনের ভক টাইপ সলিউশন দেওয়ার খুবই মানে ইলজিক্যাল একটা ব্যাপার। এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মানে রিয়েলিটি মেনে তারপর একটা কথা বলেন আপনারা সবাইকে হচ্ছে, এই চোখ বন্ধ করে ব্যবসা করো না করো। আর তো দেখা যাচ্ছে যে ব্যবসা করতে বলতে সেই ব্যবসা করতেছে না, সেই করতেছে চাকরি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, জাফরুল্লাহ চৌধুরী জাতীয় ঔষধ নীতির কারিগর। উনি হচ্ছে জাতীয় ঔষধ নীতি হচ্ছে 1982 সালে প্রণয়ন করা হয়। এটা হচ্ছে আমাদের জানলে হবে। আমাদের বাৎসরিক চাহিদার 98% ঔষধ নিজে প্রস্তুত করছে আমরা। এখানে তেমন কিছু নাই। দেখেন, 2 ঈদ পার তবু সরেনি কাঁচামালের আড়ত। ভারতের ঋণ সহায়তায় হচ্ছে সড়ক বাঁধের আধুনিকায়ন। 260 কোটি টাকা বাস্তবায়ন করতে যাচ্ছে ভারত সরকারের ঋণ সহায়তা হচ্ছে। এগুলো আসলে মানে দরকার নাই। ঋণের টাকা দিয়ে আধুনিক করার কী দরকার? আধুনিক মানে কি? সুন্দর আর কি। আধুনিক মানে কিন্তু মানে এখানে আধুনিকরণটা হচ্ছে পুরো ফালতু একটা কথা। আধুনিক মানে হচ্ছে টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট। এখানে আবার লাইটের মধ্যে আপনার টেকনোলজি কী দেখাচ্ছেন? এখনও ওই আপনাকে ম্যানুয়ালি লাইট অন করা লাগে, অফ করা লাগে। আপনি যদি বলতেন যে এটা আলোক ফ্লাক্সের উপর বেস করে লাইটটা জ্বলবে এবং নিভবে, তাহলে একটা কথা ছিল, আধুনিক বলা যেত আর কি, ঠিক আছে?
এখানে জাস্ট কী করা হচ্ছে, সুন্দর সুন্দর ডিজাইন করে লাইট বসানো হচ্ছে শুধু শুধু, কিন্তু আগের লাইটটা তো কাজ করতো, ঠিক না? টাকা খরচ করার দরকারটা কি, তাও লোন নেই। উপকূলের কৃষিতে বিপ্লব ঘটাতে পারে গম, এখানে আশামরি পড়ার কিছু নাই, জাস্ট নিজেরা পড়ে নিন। এখানে একটা, তাও এটা হচ্ছে একটা সাক্ষাৎকার। অব্যাহত ঐতিহ্যগত বন্ধুত্ব উন্নতর ভবিষ্যৎ গড়ি একসঙ্গে। দেখেন, চীন এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহযোগিতা এক শক্তিশালী জীবনী শক্তি, গতিশীলতা এবং প্রবৃদ্ধির সক্ষমতা প্রদর্শন করে, যা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে স্থাপিত হয়নি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যে এটা আপনি লিখতে পারবেন। চীন এবং ভারতের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে স্থাপিত নয়। মানে ধরেন এর সাথে এ আমার জন্য থ্রেট, এবার আমি কি করলাম, আমি বি হয়ে সি এর সাথে সম্পর্ক করলাম, কারণ যদি সি এর সাথে সম্পর্ক থাকে একে আটকাতে পারবো। এই ধরনের কোনো প্রফিটেবল কারণে হচ্ছে আমরা কী করি, সম্পর্ক ডেভেলপ করি না, আমাদের একটা অটো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার বলেছেন, চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, উন্নয়ন সহযোগী এবং সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। তাহলে এটা কোট করতে পারেন প্রাইম মিনিস্টার দিয়ে, চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। এরপর দেখেন, দ্রুততম বর্ধনশীল অর্থনীতি একটি রূপান্তরিত হয়েছে বাংলাদেশ, সৃষ্টি হয়েছে দ্য বে অফ বেঙ্গল মিরাকল, এবং পরিণত হচ্ছে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের এক অনন্য নেতৃত্বস্থানীয় দেশে। সবার সঙ্গে বন্ধুত্ব নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এমন পররাষ্ট্রনীতি অনুসরণও চীন বাংলাদেশকে সমর্থন করে। এটা আসলেই করে চীন হচ্ছে কারো ব্যক্তিগত ইস্যুতে মাথা ঘামায় না, ঠিক আছে? দেশে জাহান নামে যাক, ওরা কোনো পলিটিক্যাল ইস্যুতে খুব একটা মাথা ঘামায় না, ওরা টাকা ব্যবসা করতে পারলে হচ্ছে। দেখেন, বাংলাদেশের আধুনিকায়নের পথে চীন বিশ্বস্ত সহযোগী এবং সক্রিয় অবদানকারী। তারপর চীন বাংলাদেশের 13 বছর ধরে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। চীন বাংলাদেশের 7টি রেলপথ, 12টি মহাসড়ক, 21টি সেতু, 31টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যেগুলো বাংলাদেশের জনগণের বাস্তব সুবিধা প্রদান করছে। এছাড়া হচ্ছে দেখেন, গণতন্ত্রের প্রচার, মানবাধিকার সুরক্ষা, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, তারপর পরিবেশ সংরক্ষণ, ট্যাক্সি উন্নয়নের মতো বিষয়ে চীন এবং বাংলাদেশ একই অবস্থানে রয়েছে। জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আসিয়ানের মতো আঞ্চলিক ফোরামে প্রক্রিয়াগুলোর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা করে বাংলাদেশ, অর্থাৎ একই সাথে কাজ করে। চীন ও বাংলাদেশ ফিলিস্তিন ইসরায়েল সংঘাত, ইউক্রেন রাশিয়া সংঘাতের মতো ইস্যুতে সহযোগিতা জোরদার করেছে। বিশ্ব শান্তি স্থিতিশীল বজায় রাখতে একসঙ্গে কাজ করছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে বিশাল ভার বহন করতে হয় তা চীন বোঝে এবং সহানুভূতি প্রকাশ করে। চীন রোহিঙ্গা জনগণের প্রত্যাবর্তন প্রক্রিয়া আবার শুরুর জন্য কোনো প্রচেষ্টা বাদ রাখছে। এইখানে একটু ঝামেলা আছে, চীন আসলে খুব একটা কিছু করতেছে না। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি টাকাগুলো দিচ্ছে এখনও ইউএসএ বা ওয়েস্টার্ন অ্যালাই যারা আছে ওরা টাকা দিচ্ছে। রাশিয়া বা চীন কিন্তু বাংলাদেশের কাউকে সাপোর্টও করতেছে না ব্যয় বহনের জন্য। অবকাঠামো, তারপরে হচ্ছে আপনার মুক্ত বাণিজ্য চুক্তি, চীনের কৃষি পণ্য রপ্তানি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, এইসব ব্যাপারে এবার হচ্ছে সমঝোতা স্মারক হইতে পারে। এটা পরীক্ষা আসার মতো না, নিজের পড়ে নিয়েন। এই পেজে পরীক্ষা কিছু নাই, স্বপ্ননিয়ত পরীক্ষা আসার মতো কিছু নাই, এখানেও কিছু আসা নেই। দেখেন, ভুল তথ্যে প্রণোদনা কমানো হয়েছে, এইটা একটা অদ্ভুত ব্যাপার। এনবিআর ও ইপিবির ভুলে রপ্তানি হিসেবে গড়মিল বিলিয়ন ডলার ভুল করে দিচ্ছে, এটা কোনো কথা? মানে চিন্তা করতে পারতেছেন, বিলিয়ন ডলারের হিসেবে ভুল। আমরা কয় টাকা ইনকাম করি সেখানে ভুল, কয় টাকা এক্সপোর্ট করি সেখানে ভুল, আমার দেশ চলবে কেমনে? এনবিআর তো ওই যে কর্মকর্তা দেখা যাচ্ছে হচ্ছে আপনার নিজের অর্থ বাড়াচ্ছে দেশের অর্থ বাদ দিয়ে, এটা একটা সমস্যা। মানে এইটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা, চিন্তা করতে পারতেছেন? টানা 2-3 বছর ভুল হিসাব করে টাকা এক্সপোর্ট বাড়ায় দিচ্ছে। এটা কি ষড়যন্ত্র নাকি এই দেশের বিরুদ্ধে, সেটা কিন্তু চেক করা লাগবে। এটাকে জাস্ট একটা ভুল হিসেবে কাউন্ট করা যাবে না, কারণ এটা সর্বোচ্চ সংস্থা হচ্ছে এটা। পুরো লেনদেনের ভারসাম্য চেঞ্জ হয়ে গেছে, আমাদের পুরো মানে ইকোনমিক্যাল গ্রোথই চেঞ্জ হয়ে গেছে এখন। দেখেন, ভুল তথ্যে প্রণোদনা কমানো হয়েছে। রপ্তানি ক্ষেত্রে এতদিন ভুল তথ্য দেখে বস্ত্র তৈরি খাতে নগদ প্রণোদনা কমানো হয়েছে বলে অভিযোগ করেছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। 2 বছর তো বেশি সময় ধরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি রপ্তানির ভুল তথ্য প্রকাশ করে আসছিল। আর ইপিবির এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ব্যাংক সহ বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো অর্থনীতির বিভিন্ন সূচকের হিসাব করেছে, সেগুলো নেওয়া হচ্ছে নানা নীতিগত সিদ্ধান্ত। ভুলের উপরে সিদ্ধান্ত মানে তো বুঝছেন সব ভুল। রপ্তানি তথ্য 2 বছর ধরে দ্বিমত করেছে। দেখেন, দেশে বিদেশে বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা অনেকদিন ধরে চ্যালেঞ্জের মধ্যে আছি। রপ্তানি গোলমেল হিসেবে কারণে সামনে খারাপ সময় দেখছি আমরা। রপ্তানি ভুল তথ্য আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমাবে। আসলে মানে চিন্তা করা যায় এইগুলো ভুল কেমনে হয়। রপ্তানি এবার অর্ধেকের কম। চলতি মৌসুমে এবার 677 টন আম রপ্তানি হয়েছে। গত বছর একই সময় রপ্তানি হয়েছিল আপনার 2123 টন, অনেক কম। যুদ্ধবিরতি নিয়ে পুরোপুরি বন্ধ চান পুতিন। আসলে উনি বন্ধ চান, শুধু কিছু শর্ত দিয়ে রাখছেন, এটা হচ্ছে ইস্যু। মন্ত্রিসভা স্থান পেলেন যারা, এগুলো নিয়ে হচ্ছে আমরা পরে দেখবো, কয়েকদিন যাক।
যোদ্ধা থেকে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অল্প পরিচিত মধ্যমপন্থী রাজনীতিবিদ। 1980 দশকে ইরান ইরাক যুদ্ধে উনি অংশ নেন। ডক্টর হিসেবে ইরানের বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি বিষয়ে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন 15 সালে সই করা আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন শক্তিদের সাথে আলোচনা। তারপর উনি সমালোচনা করেছেন রাজনৈতিক এবং সামাজিক ভিন্ন মতাবলম্বীদের উপর দমন পীড়ন। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিল হামাস মানলে কী হবে? ক্যাচালতি ইসরায়েলের। লাগবে না এটা আমাদের। তারপরে খেলাধুলা আমাদের লাগবে না, এটা খুব খারাপ লাগছে, পর্তুগাল হেরে গেছে। তবে ফ্রান্স ভালো খেলে জিতার কথা। ঈশ্বরই কেবল নির্বাচন থেকে আমাকে সরাতে পারে বাইডেন। আমারও মনে হচ্ছে বেচার বেশি দিন নাই আর আমাদের মাঝে, বুড়ো হয়ে গেছে। ওনার আসলে উনি কিছুই করতে পারতেছে না, তাও যে কেন সরতেছে না এটাই বললাম না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আমার মনে হচ্ছে উনি নিজে চলে না, ওনাকে হাই মেডিসিন দিয়ে বাঁচায় রাখা হয়েছে এবং কেউ না কেউ চালাচ্ছে। দেখেন ঢাকা মিরপুর কমার্স কলেজের ছাত্র খুবই খারাপ অবস্থা ভাই, কালকে দেখে খুব বিরক্ত লাগছে, কোনো নিরাপত্তা নাই কেন। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।